এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে দুইটা কমিটমেন্ট দিছে, দুইটা কন্ডিশন দিছে। যে এই দুইটা কন্ডিশন আছে, এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আমাকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, না হলে আমি মামলাটা তুলবো না। আচ্ছা মামুন, এই যে আমি সত্যি কথা বলি, আমি মাসুদ ভাইকে বড় ভাই হিসেবে মন থেকে ওন করি, এবং মাসুদ ভাই বলেছে ওনার ছোট ভাই মামুন, তাহলে মামুন যদি মাসুদ ভাইয়ের ছোট ভাই হয়, আমারও ছোট ভাই হয়ে গেছে। আমি সত্যি ওর মাকে দেখেছি, ওর ফ্যামিলিটাকে দেখেছি, এবং মাসুদ ভাইয়ের রেফারেন্সে আমি সেদিন থেকে মামুনকে ছোট ভাই হিসেবে ওন করেছি। আমি সর্বক্ষেত্রে সর্ব ঝামেলার মধ্যে আমি মামুনের পাশে থাকবো, এটা আপনাদেরকে এনশিওর করছি। ভালো থাকবে। আচ্ছা আপা, মামুনের নামে যে মামলাটা হয়েছে আসলে কত কত ধারা হয়েছে, বা মামলাটার এখন চলমান কি পরিস্থিতিতে আছে? 323, 307 এবং 506। তবে তদন্ত রিপোর্ট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা, সেখানে 307-এর কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 323-এর একটা অভিযোগ প্রমাণিত হয়েছে, সাধারণ মারামারি, নর্মাল ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে। তো সেটা কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি বা পেনাল কোডে একটা পেটি অফেন্স। অ্যাটেম্পট টু মার্ডারের একটা এলিগেশন আনা হয়েছিল, কিন্তু অ্যাটেম্পট টু মার্ডারের কোনো ধরনের অভিযোগ এখানে প্রমাণিত হয়নি। আমাদের মামলায় বা এজাহারে দেখা যায়নি, বা আপনারা যে কথিত লাইভের কথা বলছেন, কোথাও কিন্তু সেই অ্যাটেম্পট টু মার্ডার বিষয়টি ডিসক্লোজ হয়নি। তাহলে 323 যেটা, সেটা মানে কিছুটা প্রমাণিত হয়েছে কিনা? হ্যাঁ, কিছুটা প্রমাণিত হয়েছে। আমার মক্কেল আমাকে বলেছে যে হ্যাঁ, সাধারণ হাতাহাতি হয়েছে, লায়লাও আমাকে আসল্ট করেছে, আমিও করেছি আপু, এরকম একটা পর্যায়ে কথা। এটা সব ধরনের রিলেশনই থাকে, সব বাবা মা রিলেশন হয়, ভাই বোন রিলেশন হয়, এটা প্রত্যেকটা ফ্যামিলি, এটা একটা পার্সোনাল বন্ধুর সাথে হতে পারে, একটা কর্মক্ষেত্রে হতে পারে। এটা আসলে সিম্পল ইস্যুটাকে টেনে হিচড়ে বড় করার একটা প্রক্রিয়া চলছে। বড় করার প্রক্রিয়া চলার কারণ আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, যে মিডিয়া কভারেজ হলে সেই মামলাটা নিয়ে আদালতে একটু বিব্রত বোধ করে। এটাই মনে হয় ওনাদের টার্গেট, যে মিডিয়া কভারেজ করে করে মামলাটাকে কিভাবে একটু বড় করা যায়, ইস্যুটাকে একটু বড় করা যায়, ওটাই মনে হয় ওনারা চেষ্টা করছে। ক্লায়েন্টের বিরুদ্ধে যদি ডিফেমেটরি কোনো বক্তব্য কোনো চ্যানেল, কোনো পার্সন, কোনো নিউজ পোর্টাল কোথা থেকে প্রকাশিত হয়, আমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে দিতে চাই। আর আমাদের সেই প্রসেসিং চলতেছে অবশ্য। ইতিমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করছি, তাদেরকে আমরা ব্যবস্থা করতেছি তাদের। আচ্ছা, কখনই কোনো নিউজ রিপোর্টার যারা নেগেটিভ আপলোড করছে তারা আমার সাথে যোগাযোগ করে নাই যে মামুন তোমার নামে এরকম এরকম রিপোর্টগুলো আমার এখানে এসে দেওয়া হয়েছে, তুমি কি এগুলাকে সহমত, তোমার কি এগুলো হয়েছে নাকি না, এগুলো এরকম কোনো বা কোন ধরনের হাইয়ালো করা হয় নাই, জাস্ট আসছে, কথা বলছে, আপলোড করে দিচ্ছে। কি টাইপের নিউজ করেছে আপনার বিরুদ্ধে একটু বলবেন? অনেক ধরনেরই, আমার সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমরা একসাথে কাজ করি, ওর সাথে মারামারির পরেও আমরা একসাথে কার্যক্রম শুরু করছি, আবার একসাথে কাজ করতাম, একসাথে কন্টেন্ট করতাম, একসাথে গ্র্যান্ড ওপেনিং করতাম। সো কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা একসাথেই থাকতাম। সো ওই কাজ করতে করতে আমরা যখন আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা মামলা আছে, ওরা যখন জিজ্ঞাসা করলাম, ও বললো যে আমি তো কোনো মামলা করি নাই, আমি জাস্ট একটু ট্রিটমেন্ট করতে গেছি, এখন ওইখানে বলছে আমার একটা কাগজ লাগবে, তাই আমি এমনিতে একটা কাগজ আনতে গেছি, আমি মামলা করি নাই। এটা কিন্তু প্রথমে বলছে, এটা ও অস্বীকার করতে পারবে না, ওইটা বলছে। তো আমি একদম নীরব ছিলাম যে ঠিক আছে, আমার নয় মামলা করে নেই, যেহেতু ডক্টর দেখাবে তাই মনে হয় একটা প্রেসক্রিপশন কাগজ আনতে হয় নাকি, থানা থেকে কাগজটা আনতে গেছে। পরবর্তীতে জানতে পারলাম যে না, আসলে মামলা হয়েছে। পরে বলতেছে যে এটা নিয়ে তুমি কোনো প্যানিক নিও না, কোনো টেনশন নিও না, আমি কাজ করতেছি। ওই যে রকিব ওরে দেওয়া টাকা দেওয়া হয়েছে, আমাকে দিয়ে টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ার পরে বলতেছে ও কাজ করতেছে, ও ঠিক করে দেবে সব। ও কিন্তু আমার বিকাশ থেকে আমি নিজে টাকা সেন্ড করছি, ওই টাকা মেরে খেয়েও আমার কোনো কাজ করে নাই, মানে লেলার কোনো কাজ করে নাই, আমি জানি না এটা। তো লেলা বলতেছে আমার পার্সোনাল উকিল আছে, আমার এটা আছে সেটা আছে, আমার এগুলো সব তুলে ফেলতেছি, আমরা আপোষে চলে আসতেছি, কোনো সমস্যা নেই, আমি যে আমার তোমার নামে যে মামলাটা সেটা তুলে ফেলবো। মানে ঠিক আছে, আমি তো ওয়েল ডান, একসাথে যেহেতু কন্টেন্ট করি, একসাথে কাজ করি। সো যেমন মাসুদ ভাই আমার একজন পার্টনার, একসাথে কাজ করতেছে, এটাও কিন্তু একটা ব্যবসা, ওইটাও একটা ব্যবসা। সোশ্যাল মিডিয়া যে ভিডিও কন্টেন্ট করি, এটাও যেমন ব্যবসা, এই বারবার সবটাও একটা ব্যবসা। সেম বা আমি যখন ভাইয়ার সাথে দেখেন চিটাং যাচ্ছি, লেমুইডেন যাচ্ছি, এখানে সেখানে কত জায়গায় যাচ্ছি, একসাথে চলাফেরা করতেছি, ওর সাথে আমার সাথে কথাবার্তা হয়, আমি তো বুঝতেছি যে ভাই আমার কত ভালোবাসে। এখন যে এই ভালো মুখের বা ভালো মুখোশের আড়ালে যদি কোনো খারাপ মানুষ লুকায় থাকে, সেটা আমি বের করতে পারবো না, আমি তো জাদুকর না। সো ওই রকমই ওই মুখোশের আড়ালে ওর এরকম হচ্ছে যে মামলাটা চালায় গেছে। এই লাস্ট ওয়ারেন্ট বের হওয়ার পর আমি খবর পেয়েছি যে মামলাটা এখনো আছে, আমি কিন্তু এর আগে জানতাম না যে মামলাটা আছে, আমি ভাবছি যে মামলা ক্লোজ হয়ে গেছে।
আচ্ছা করতেছে, অনেক দিক থেকে চিট করতেছে, প্লাস হচ্ছে এই মামলাটা আপোষ করার জন্য কিন্তু আমাকে 2টা কমিটমেন্ট দিছে, 2টা কন্ডিশন দিছে। যে এই 2টা কন্ডিশন আছে, এক হচ্ছে আমার সাথে আগের মতো কাজ করতে হবে অথবা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আমাকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, না হলে মামলাটা তুলব না। আচ্ছা মামুন, এই যে 90 লক্ষ টাকা দিলে মামলা, আসলে সে কি আপনার কাছে 90 লক্ষ টাকা পায় যেহেতু চাচ্ছে সে? কিভাবে পাবে সে আমার কাছে? তাহলে কেন চাচ্ছে? সে বলতেছে তার কি জানো, কি জরিমানা জানো এটা? মানহানি। হ্যাঁ, বলতেছে আমার সাথে মারামারি করছো, আমার সাথে এটা কন্টিনিউসলি এই জন্য চাচ্ছে। ওরে জিজ্ঞাসা করলে পাবে কেন চাচ্ছে। ইনজুরি যে হয়েছে ওইটার জন্য সে একটা জরিমানা। আচ্ছা মামুন, আরেকটা প্রশ্ন, আপু এই যে ইনজুরি হলে বা এই স্বাভাবিক ইনজুরি হলে 90 লক্ষ টাকা কিভাবে চাচ্ছে? আর এটা কোন এটা ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই, এত টাকা কিভাবে দাবি করতে পারে সে? এটা হতে পারে না। তার মানহানি কোন ক্ষেত্রে হয়, বা তারা তো একসাথে না, উনি মানহানি না, উনি ইনজুরির জন্য, ওনার যে ইনজুরি হয়েছে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা। আপু আমরা যত ওরে প্রশ্ন করবেন, এটা কোনো লিগ্যালি চাইনি, ওনার কাছে পার্সোনালি চেয়েছে। আসলে আমরা ভাঙতেছি যে আসলে কিসের জন্য আমার চেয়েছে। ইনবক্স করে সে বলেছে। আমি স্ক্রিনশট আপনাকে দিব, আপনারা দেখ। বাবা মা সন্তান হিসেবে দেখতো, আমিও একটা ভাই হিসেবে দেখতাম। তো আমার ফ্রেন্ড সার্কেলে আপনারা দেখবেন, আমি 18 সাল থেকে যখন আমি বাসায় থাকি, আমার সাথে কেউ না কেউ আমার ফ্রেন্ড সার্কেল থাকেই, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। আমার বন্ধু আমার বাসায় না থাকলে আমার ভালো লাগে না, আর ওরাও খুব কমফোর্টেবল ফিল করে, তাই ফ্যামিলি টেমিলি সব রেখে আমার সাথে থাকে, আমার সাথে আড্ডা মারে, আমার সাথে কন্টেন্ট করে। আমার যখন আমি কন্টেন্ট করি, আমার কিন্তু ক্যামেরা ধরতে একজন প্রয়োজন হয়, মাঝে মধ্যে এডিট করার জন্য একজন প্রয়োজন হয়, এই জন্য কিন্তু অনেকেই থাকে। আচ্ছা, তো সেই রকমই রকিব থাকতো, রকিব আসতো, ও আমার ক্যামেরা ধরতো, আমার সাথে ঘুরতো, আমার কন্টেন্ট করে দিত, একসাথে আড্ডা মারতাম, গল্প করতাম। অ্যাজ এ ভাই হিসাবে অনেক ছিল, আমার বাসায় অনেক দিন ছিল। আর এমন ছোট লোক, ওর কথাই বোঝা যায়, ওর ইন্টারভিউতে বোঝা যায় যে ও বাজার করে নিয়ে আসছে আমার বাসায়। ও কত বড় ছোট লোক। একটা বাসায় আমি যখন 3 মাস 4 মাস একসাথে একটানা থাকবো, আমি একজন কর্মঠে মানুষ, আমার ইনকাম হয়, আমার টাকা পয়সা আছে, একটা বাসায় বসে বসে খাচ্ছি আমি, সেখানে আমি বাজার করে নিয়ে গেলে আমার এটা তো বলার আমার তো রাইট নেই। ছোট লোকই প্রমাণ। এটা হচ্ছে একমাত্র ছোট লোক, আর দ্বিতীয় হচ্ছে একজন ফ্রড, প্রতারক, এটা প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, উনি যে আইনজীবী হিসেবে ও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয়। আপু আরেকটা এটা বলিনি আগে, ও হচ্ছে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় যে আমি হাইকোর্টে বসে, আমি হাইকোর্টের উকিল। এটা আমাদের আইনে খুবই দণ্ডনীয় অপরাধ। ওনাকে আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা করব। ওর হোয়াটসঅ্যাপের যে পিকচারটা, এই পিকচারটাতেও ওর অ্যাডভোকেট লাগবে, যে ও একজন অ্যাডভোকেট, কিন্তু ও অ্যাডভোকেটের কিছুই না। সে যদি অ্যাডভোকেট না হয়ে থাকে, আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটা, রকিব বলেছে আপনি নাকি তাকে ছেড়ে গিয়েছেন, তার কাছে নাকি একটা ফ্ল্যাট চেয়েছিলেন থাকার জন্য, ও রাজি হয়নি দেখেই আপনি নাকি চলে এসেছেন। ওর কাছে কেন যাবো? কি মেয়ে নাকি? ও বলছে, আপনি ভিডিওটা দেখেছেন, আপনি ভাই গে প্রকৃতির মানুষ, বুঝতে পারছেন? ওর প্রোফাইল পিকচার দেখবেন, প্রোফাইল পিকচার এখনো কোনো না কোনো একটা ছেলের পিকচার দেওয়া।